জি। তো বেসিক্যালি আমার পোস্টারগুলো আমি সবসময় হচ্ছে 2 কলাম করতাম মোটামুটি। আমাদের এই স্টাইলের পোস্টারগুলো সবাই মোটামুটি 2 কলামই রাখে। তো 2 কলাম, এবং 2 কলাম ভিতরে হচ্ছে আমি ওই কি বলে, প্রত্যেকটা বক্স মানে বক্স বক্স করে হচ্ছে ইনফরমেশন অ্যাড করতাম। তো কিভাবে হচ্ছে তোমরা এই টেমপ্লেট গুলা পাবা? হ্যাঁ, এটা একটা প্রশ্ন হইতে পারে। ধরা বাঁধা কোনো নিয়ম তো আসলে আমরা মেনটেন করতে পারবো না। তো তোমরা যদি ওভারলিফে যাও, তো ওভারলিফ টেমপ্লেটসে গেলে দেন হচ্ছে পোস্টার লিখে যদি সার্চ দাও, দেখবা যে তোমাদের হয়তো বেশ কিছু অপশন আসলে আসবে। ধরো এইটা হচ্ছে তোমার কি বলে আমার স্টাইলের অনেকটা লম্বা পোস্টার, আর এইটা হচ্ছে তোমার মানে হরাইজন্টাল পোস্টার। তো তুমি যে কোনো একটা টেমপ্লেট নিয়ে দেন ওপেন এস টেমপ্লেট। লেটেক নিয়ে আসলে কারো কি আইডিয়া আছে? রিসেন্টলি সিভি বানানোর কাজে এমনি উম, শুনছিলাম, বাট হয়নি ওভাবে ইন্টেন্সিভলি। আচ্ছা, এই কি ভাইয়া কাজ করা হয় নাই, বাট হচ্ছে যে ওই যে রিসার্চের টেমপ্লেটের সময় শুনেছিলাম যে মানে ফরম্যাটিংটা হচ্ছে ওটা দিয়ে করে। এমন কি টেমপ্লেট বের করলাম যে টেমপ্লেট কম্পাইলই হইতেছে না? আচ্ছা, তো এমনিতে মানে তোমার কাজ করা খুবই ইজি। ধরো তুমি হচ্ছে এই পোর্শনটা এডিট করতে চাইতেছো, হ্যাঁ। তো এইখানে ডাবল ক্লিক করলে তোমার হচ্ছে কি বলে তোমার ওই ডেটার মধ্যে চলে আসবে। তো তখন তো হচ্ছে তুমি ওই কি বলে ওই ব্লকের মধ্যে তুমি তোমার ডেটা লিখতে পারবা। ধরো কোনটা এডিট করতে চাইতেছি, আচ্ছা ব্লক টাইটেল ধরো আমি এডিট করতে চাইতেছি। তো হচ্ছে ধরো আমি এই ইনফরমেশনটা চেঞ্জ করে নতুন কিছু লিখলাম, মাই নেম ইজ আবির। বা ধরো আমি যদি কোনো কিছু করতে চাই, তোমার বোল্ড করতে চাই, এটা হচ্ছে টেক্সট বিএফ ইশতিয়াক। ধরো নতুন কোনো সেকশন করতে চাই, নাম হচ্ছে সেকশন। তো এইটা হচ্ছে তোমাকে, তুমি যদি জাস্ট মানে ঘন্টা খানেক স্পেন্ড করো হচ্ছে মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবা। তো মানে সব থেকে বড় সুবিধা হচ্ছে তুমি একটা মানে টেমপ্লেট অটোমেটিকলি হচ্ছে এই ওভারলিফ থেকে পেয়ে যাবা। তোমার নিজের কোনো ডিজাইন নিয়ে প্যারা নিতে হবে না যদি তুমি ওভারলিফে কাজ করো। জাস্ট হচ্ছে তোমাকে দেখতে হবে যে মনে করো প্রত্যেকটা স্টাইলের জন্য স্পেসিফিক কি কমান্ড দিতে হয়, এইটুকু। তো মানে অপশন মানে অপশন আছে দুইটা, হয় তুমি মনে করো এই ভার্টিক্যালি করতে পারো, সরি হরাইজন্টালি করতে পারো যে তোমার মানে এটা হচ্ছে ওই পাওয়ার পয়েন্ট স্টাইলে হবে, অথবা তুমি হচ্ছে মানে ভার্টিক্যালি করতে পারো যে আমি এখানে যেভাবে করছি 2 কলামে 2 কলামে বা 3 কলামে হচ্ছে তোমার এটা রাখতে পারো। আর একটা জিনিস, আমরা সবসময় পরে একটা পেজ রাখি রেফারেন্সের জন্য। অনেকে রাখে না, কিন্তু মানে রেফারেন্সের জন্য পেজটা রাখা মানে অনেক সময় এসেনশিয়াল। যে রেফারেন্স না থাকলে আসলে অনেক সময় মনে করো প্রশ্ন করতে পারে যে এ- এই ইনফরমেশন কই পাইলে। অনেক সময় নিজেরও মনে থাকে না যে আমি কোত্থেকে এই ইনফরমেশনটা লিখছিলাম। তো রেফারেন্স সেকশনটা এই জন্য অ্যাটলিস্ট পাশাপাশি রেখে দেওয়া ভালো। আর মানে স্টাইলিং এর জন্য মানে বেটার সাজেশন হচ্ছে এই ল্যাটেকটা ইউজ করা। তাইলে হচ্ছে তোমাকে ফরম্যাটিং নিয়ে কোনো চিন্তা করতে হবে না। ফরম্যাটিং হচ্ছে ল্যাটেকই সব হ্যান্ডেল করবে। তুমি জাস্ট তোমার ডেটা আর ইমেজ বসানোটা নিয়ে চিন্তা করলেই হবে, তাই তো? ওকে, এটা তো আমি জানতাম না, আমি তো আগে আগে করি নাই ইয়াতে লেটেকে। ভেরি গুড। কারণ আমি করছি সব আসলে পাওয়ার পয়েন্টে, এখনো আচ্ছা,
লেটেই করি। এনিওয়ে লেটেকে করা আসলে বেশি ইজি। লেটেকে ফরম্যাট থাকলে ওই ইয়া করাটা, ইশতিয়াক যেটা বললো, ইয়া করাটা প্যারা কম খাইতে হয়। ফরম্যাটিংটা অটোমেটিক্যালি করা থেকে জাস্ট একটা এডিট করলেই হয়, বাট অনেকগুলো আছে, একটা করলেই হয়। বাট মেজর অবজেক্টিভ হলো পোস্টার অনেক ক্লিন রাখা, মিনিং দ্যাট যত বেশি লেস টেক্সট এবং মোর ভিজুয়াল। এটার রিজন হলো কথা বলার জন্য, বিকজ পোস্টার প্রেজেন্টেশনের মেইন অবজেক্টিভ হলো যত যত সুন্দর করে অডিয়েন্স অ্যাট্রাক্ট করে সেখানে কথা বলা যায়, এবং এমন কিছু এলিমেন্ট রাখা যাতে করে অডিয়েন্স উড বি মাচ মোর ইন্টারেস্টেড টু অ্যাস্ক কোশ্চেন। এখন অনেক বেশি টেক্সট দিয়ে দিলে ইট বিকামস ভেরি বিজি হয়ে গেলে দেন পিপল ডু নট লাইক ইট। আমি কয়েকটা টেমপ্লেট দেখাবো, বেসিক্যালি আমার নিজেরই কাজ, সেইগুলোই দেখাবো। লেটস সি। ওই যে থাকে কোনো কিছু খুঁজে পাওয়া মুশকিল, পাইছি মনে হয়। ওকে, হ্যাঁ আমি বলছি যে আমি কয়েকটা কয়েকটা টেমপ্লেটই দেখাবো আর কি। অলরাইট, তো এটা একটা টেমপ্লেট। আমার সকল পোস্টার হলো বেসিক্যালি ল্যান্ডস্কেপ টাইপের। আমার ইয়ার থেকে লম্বার থেকে, এটা এটা পার্সোনাল প্রিফারেন্স বাই দি ওয়ে। ইশতেক দেখতে পাচ্ছ এই হুম। স্ক্রিন? ওকে, সো এটা হলো আমার নর্মালি পার্সোনাল প্রিফারেন্স, বাট ইট ডাজন্ট ম্যাটার রিয়েলি। মানে ভার্টিক্যালি করা অথবা পোর্ট্রেট মোডে করা অথবা ল্যান্ডস্কেপেও করা, ইট 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 হ্যাজ, মানে এটার কোনো ইস্যুই নাই। আমার পছন্দ, কারণ আমার মনে হয় এটাতে আমি একটু ভালো। আমি যখন পোস্টারটা রাখি তখন ওই দেখা যায় 3 ফিটটা হলো ওয়াইডে চলে যায় নাকি লম্বায় চলে যায়, আর লম্বায় হলো 2 ফিট, আর সাইডে হলো 3 ফিট হয়ে যাচ্ছে, এই টাইপের আর কি। সো ইউজুয়ালি শুরু হয় ইন্ট্রোডাকশন দিয়ে। এখানে তোমার চেষ্টা করবা যে আসলে প্রবলেমটা কি, প্রথম সাইড থাকে প্রবলেমটা ডিফাইন করার ক্ষেত্রে, তারপর হলো আমি কি করছি আর কি, সেকেন্ড হলো তারপর রেজাল্টের সাথে সাথে কনক্লুশন টাইপের। দেন অ্যাকনোলেজমেন্ট, এটা হলো দিতে হয়, এটা ম্যান্ডেট যে কারা টাকা পয়সা দিচ্ছে। রেফারেন্সের একটা ব্যাপার যেটা ইশতিয়াক বললো, সো ইন জেনারেল আমাদের ডোমেইনে রেফারেন্স এভাবে রাখাটা খুব বেশি ম্যান্ডেটরি না, বাট ইট ইজ হেল্পফুল। যে তোমরা ধরো পেপার রেফারেন্সটা তোমরা পোস্টার হিসেবে প্রিন্ট না করে তোমরা যদি একটা পেপার হিসেবে প্রিন্ট করে রাখতে না, পারো। ওইটা রেফারেন্সটা আসলে আমরা ওই ছোট A4 টাইপের কাগজে বা লেটার সাইজ কাগজে প্রিন্ট করে সাইডে হচ্ছে একটা পিন দিয়ে আটকায় রাখতাম, যে যদি কারো রেফারেন্স দেখার দরকার হয় তাইলে যাতে টান দিয়ে কাগজটা ছিঁড়ে নিয়ে চলে যেতে পারে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, হ্যাঁ এটা হলো হেল্পফুল, যাতে করে ওরা মানে অন্যরা তোমার দেখতে পারে আর কি। সো দিজ আর দি জেনারেল ফরম্যাট। তোমরা কেউ যদি পাওয়ার পয়েন্টে করতে চাও, ইশতিয়াক তো ইয়া দেখাইলো, লেটেকটা ইজি বাই দি ওয়ে। পাওয়ার পয়েন্টে করতে চাইলে আমি পাওয়ার পয়েন্ট ফরম্যাটটা শেয়ার করবো না, দেন ইউ গাইস ক্যান মডিফাই ইন ইউর ওন ওয়ে। তারপর এইটা হলো পোস্টার হলো 2022-এর। 2023-এ হলো আমার অ্যাডভাইজার সাজেস্ট করছে একটা নতুন টেমপ্লেট ফলো করার জন্য, এটাকে বলে বেটার পোস্টার আর কি। নামই বেটার পোস্টার সম্ভবত। বেটার পোস্টারের মেইন থিম হলো যে এটার ইয়া থাকবে দুইটা, মানে এই পোস্টারটা দেখো দেখো যে এটার এটার মধ্যে পার্থক্য হলো এই পোস্টারে হলো দুইটা সাইড থাকবে, মাঝখানে বড় একটা তোমার কলাম থাকবে আর কি। এই মাঝখানে বড় একটা কলামে হলো মেজর রেজাল্ট গুলো শো করা হবে, একটা ফিগার অথবা দুইটা ফিগার, যেটা হলো তোমার হাইলাইট করবে। ধরো আমার পেপারের টাইটেল হলো এটা, টুয়ার্ডস কন্টিনিউয়াল লার্নিং ফর ম্যালওয়্যার ক্লাসিফিকেশন, বাট ওইটা কিন্তু ছোট করা। কিন্তু আমার যেটা জিস্ট, পেপারের যেটা জিস্ট, যে একেবারে আমার কি ফাইন্ডিং, সেটা ধরো একটা সেন্টেন্সে তোমার বোল্ড করে বিভিন্ন কালারে করা, যাতে করে এই পোস্টারে যখন প্রিন্ট করছি তখন লোকজন অনেক দূর থেকে এই লেখাটাই, এই কি লেখাটা দেখতে পারে, এবং সে এই ছবি যেটা তোমার রেজাল্টের যে ছবিটা, এটা অনেক বড় করে দেখতে পারে।
এটা হলো মেন অবজেক্টিভ, যে অনেক দূর থেকে এটা বলে বেটার পোস্টার টেমপ্লেট আর কি। এটা দেখি, হ্যাঁ, বেটার পোস্টার টেমপ্লেট। সো এইটার সুবিধাটা হলো এখন এইটা মোটামুটি সাইন্টিফিক কনফারেন্স সব জায়গাতে এই টেমপ্লেটটা অ্যাডাপ্ট করা হচ্ছে। কারণ আগের যে ফরম্যাটটা দেখলাম 2022-এর, এইটা বেসিক্যালি দিস ইজ কাইন্ড অফ লেগেসি ফরম্যাট, উইচ মিনস এটা দিজ আর এই পোস্টারটা মোর বিজি, লট অফ ইনফরমেশন। এই পোস্টারটায় এখানেও ইনফরমেশন আছে, বাট তুমি যখন দেখতেছো তখন তোমার কিন্তু প্রথমে চলে যেতেছে এই রেজাল্টটা এই মাঝখানের কলামটার উপরে, বিকজ দ্যাটস হোয়াট ইউ আর ট্রাইং টু হাইলাইট। এটাতে তুমি তোমার পিপলকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করতেছো। তোমার পিপলরা এসে বেসিক্যালি রেজাল্টটা দেখলো, তোমার এই প্রথম এই ফাইন্ডিংস লাইনটা দেখলো, দেন দে স্টার্ট টকিং অ্যাবাউট, তারা যদি ইন্টারেস্টেড হয় কথা বলা শুরু করলো। তুমি তারপর এটাকে বড় করে তুমি প্রবলেম ফর্মুলেশনটাকে এক্সপ্লেন করতে পারলা। আম, সেখানে কি কি ধরনের ঝামেলা আছে অথবা চ্যালেঞ্জ আছে সেগুলো নিয়ে কথা বলতে পারলা। তারপর তোমার প্রপোজ সলিউশন নিয়ে কথা বললা, দেন রেজাল্ট নিয়ে কথা বললা, দেন ফাইনালি বললা তুমি যদি আরো ইন্টারেস্টেড হও তাহলে তুমি আমার পেপারটা পড়ে দেখতে পারো, এখানে আমি একটা ইয়া দিয়ে দিছি, তোমার এই বারকোড দিয়ে দিচ্ছি, সেটা রিড করতে পারবে আর কি। সো এটা হলো কম্পেয়ার টু দ্য প্রিভিয়াস ওয়ান মাচ ক্লিনার ভার্সন অফ দি পোস্টার। সো ইউ গাইজ ক্যান ডু ইন এনি অফ দি ওয়েজ, ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার। বাট আমি যদি তোমার জায়গায় থাকতাম আমি চেষ্টা করতাম এই বেটার পোস্টার ভার্সনটা ফলো করার জন্য, বিকজ we always try to, legacy system is good but we always try to do our best to follow the best practices. এখনকার বেস্ট প্র্যাকটিসেস হলো তোমার এই বেটার পোস্টারটা ইয়া করা আর কি। বাট এটার জন্য তোমার অনেক থটস দিতে হয়, যে হ্যাঁ আমি মাঝখানে মেইন রেজাল্ট কি প্রেজেন্ট কি শো করব, আমার সিস্টেমটা কি শো করব, সিস্টেমটা শো করলে আমার সিস্টেমটার ধরনটা কেমন, এটার ফিগার। এখানে কিন্তু মোটামুটি সবকিছু তোমার নিজের জেনারেট করতে হবে, ইউ ক্যানট ইউজ আদার পিপলস ওয়ার্ক। এন্ড তোমরা যে কাজ করতেছো সেই কাজ করার ক্ষেত্রে ধরো যে ফর এক্সাম্পল এই যে আমি একটা ইয়া করছি, পাইপলাইন রেডি করছি, মেশিন লার্নিং ম্যালওয়্যার ক্লাসিফিকেশনের পাইপলাইন। সেই পাইপলাইনটা তুমি খেয়াল করো, এটা কিন্তু অনেক জুম করছি তারপর ঠিক আছে। আমি এগুলো করছি হলো draw.io তে। তোমরা হয়তো অনেকে ফ্যামিলিয়ার থাকতে পারো draw.io, draw.io। draw.io তে সুন্দর করে ফিগার সিস্টেমটা বানায় তুমি ওইটাকে তুমি এক্সপোর্ট করতে পারবা পিএনজি তে, জেপ্যাগে অথবা তোমার পিডিএফ আকারে, এবং রেজুলেশন চেঞ্জ করতে পারবা। ইউ ক্যান ডু লট অফ থিংস আর কি। সো সেটা করলে দেন তোমার দেখবা যে তুমি নিজের ফিগার থাকলে দেন ইট বিকামস অথেন্টিক অ্যান্ড এটাকে বলে তো অরিজিনাল ওয়ার্ক। আমরা তোমাদের হেল্প করব অন দি ওয়েতে। তোমার ধরো কোনো ধরনের যদি তোমার ফিগার না ইয়া করতে পারো, জেনারেট করতে না পারো, আমরা আইডিয়া দিব, বাট ইউ গাইজ হ্যাভ টু ডু ইউর ওন ওয়ার্ক বাই দি ওয়ে। আমরা হেল্প করতে পারবো আইডিয়া জেনারেশনের ক্ষেত্রে, যে তুমি একটা কথা বলতেছো সেটাকে একটা কিভাবে একটা সিস্টেমিক ওয়েতে রিপ্রেজেন্ট করা যায়। থিঙ্ক অ্যাবাউট ইন দিস ওয়ে, যে তুমি যা কিছু করবা প্রত্যেকটা জিনিসই হলো ইউ আর গোয়িং টু সেল ইউর সেলফ ইন দিস ইন্টারভিউ। তোমার সেল ইউর সেলফ মিন তোমার আইডিয়া সেল করবা, নিজেকে বিক্রি করবা না, তোমার আইডিয়াটাকে তুমি বিক্রি করবা। তুমি সবার কাছে বোঝাবা যে এটা কেন ইম্পর্টেন্ট, তুমি কিভাবে করছো, প্রবলেমটা সলভ করছো, কি কি কোডিং তুমি, এবং তুমি চাইলে অ্যালগোরিদম দেখাইতে পারো। ইউ ক্যান ডু এনিথিং ইউ ওয়ান্ট, তুমি বিজি আকারে দেখাইতে পারো, বাট অবজেক্টিভ হলো এটা সাইন্টিফিক প্রেজেন্টেশন অথবা পোস্টার হইতে হবে। এইটার সাইজও এগেন তুমি দেখো আমার পোস্টার মোটামুটি যত প্রেজেন্ট করছি সবই আমি এরকম ল্যান্ডস্কেপ আকারে প্রেজেন্ট করছি। এটা তো আমার মনে হয় আমার ডান থেকে বামে, ওপর থেকে নিচে যাওয়ার থেকে ডান থেকে বামে বাম থেকে ডানে যাইতে আমার জন্য সুবিধা আর কি। বাট ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার, বিকজ ডিফারেন্ট পিপল হ্যাজ ডিফারেন্ট স্টাইল। সো এটার সাথে আসলে কোনো ধরনের কন্ট্রিবিউশনের কিছু নাই, পিপল উইল লুক ইনটু ইউর ওয়ার্ক। তোমাদের কি কোনো প্রশ্ন আছে আমাকে অথবা ইশতিয়াককে? ভাইয়া, এই ইমেজগুলো ভেক্টর হলেই তো মনে হয় রেজলিউশন ব্রেক করবে না, তাই না? হ্যাঁ, ভেক্টর হলে রেজলিউশন ব্রেক করবে না, ট্রু ট্রু। ভেক্টর কি ইসে পাওয়ার পয়েন্টে বসানো যায়? ভেক্টর পাওয়ার পয়েন্টে বসানো যায় সম্ভবত, যে এসবি কি জানো, এসবি, এসভিজি। এসভিজি, হ্যাঁ। কারণ এসভিজি হচ্ছে ল্যাটেকে বসানো যায়, অনেক কসরত করতে হয় ল্যাটেকে বসানোর জন্য। ল্যাটেকে যে ইনক্লুড মানে ইনক্লুড ভিজি ইসের জন্য ল্যাটেকের জন্য হচ্ছে এই জন্য মানে ইমেজটা যদি পিডিএফ হয়, পিডিএফ কখনো ব্রেক করে না। তো এই জন্য হচ্ছে রাইট আমরা রাইট ল্যাটেকে সবসময় পিডিএফ ইমেজ ইউজ করি পোস্টারের জন্য। রাইট রাইট। আমি আমি জানি না তোমরা কি ব্রাউজার দেখতে পারতেছো আমার? জি ভাইয়া। দেখো আমি যদি ড্র ডট আইও তে যাই, সেখানে তোমার ওই তুমি তোমরা যে বললা ওই ভেক্টর
ফরম্যাট হোক তোমার ধরো let's see. JPEG format, you can do a lot of things. ধরো আমি এই ফিগারটা তৈরি করছি, এই ফিগারটা যেভাবে তৈরি করছি, এটা র ডাটার ভালো জিনিস হলো যেটাই করো সেটাকে তুমি, ইট ডাজন্ট ম্যাটার তুমি কত ছোট করে করতেছো, এটাকে তুমি ধরো আমি যে ছোট ছোট করে নিতে পারি, বড় করতে পারি। আমার র ডাটা ভালো লাগে কারণ হলো আমি একেবারে খুবই নিটি গ্রিটি একবারে অনেক অনেক দূর পর্যন্ত জুম করতে পারি। তো এটা করলা, করার পরে তুমি ফাইল থেকে যখন এক্সপোর্টে যাবা তুমি অ্যাডভান্সডে চলে যাবা। অ্যাডভান্সে চলে গেলে এখানে ইউ ক্যান ডু আ লট অফ থিংস লাইক ইনিশিয়ালি ওরা পিএনজি তে ডিফল্ট আসছে, ক্লিক করলে জেপ্যাগ আছে, এসভিজি আছে, ইউ ক্যান ডু এনিথিং। তুমি ধরো যে পিএনজি তে রেখে তারপরে তুমি চিন্তা করো যে ওকে আমি এখন এই ডাইমেনশন বাড়াই দিব, আমি ইউজুয়ালি ধরো কাস্টম সরি এখানে ধরো আমি 400 দিয়ে দিলাম, তুমি চেঞ্জ করতে পারবা। আবার জুম করে ধরো তুমি 500 দিলা, দিলে দেখো উইডথ এবং হাইট চেঞ্জ হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যে বেসিক্যালি এটা তোমার হাই রেজলিউশন একটা ইমেজ সেভ করবে, দেন ওইটা তুমি ইউজ করলে ওইটা ওইটা রিটেন করবে। অথবা তুমি ইচ্ছা করলে এখান থেকে তুমি জাস্ট পিডিএফ আকারে এক্সপোর্ট করতে পারবে, পিডিএফ আকারে এক্সপোর্ট করলে ওইখানে এখানেও বলবে তুমি কি ধরনের চাচ্ছ, তুমি জুম করে অনেক বড় করতে পারবা, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড করতে পারবা, শুধুমাত্র এই ইমেজটা নিচ্ছে পেজের যে যতটুকু জায়গা অথবা সিলেকশন অতটুকু জায়গা নিতে পারবা, ক্রপ করতে, ইউ ক্যান ডু আ লট অফ থিংস, এক্সপ্লোর করতে পারবা। বাট তোমার ফিগার আসলে নিজেরটা নিজেরই তৈরি করতে হবে আর কি, তুমি অন্যেরটা চুরি করলে হবে না, চুরি মানে সরি চুরি করাটা ওয়ার্ডটা ঠিক হয় নাই, আমি বলতে চাচ্ছি অন্যেরটা অ্যাডাপ্ট করলে হবে না আর কি, অ্যাটলিস্ট ইট হ্যাজ টু বি, আমাদের এই গোলটাই কিন্তু ফাইনালি যে তোমরা যা কিছু করতেছো ইট হ্যাজ টু কাম ফ্রম ইউ, অ্যান্ড উই আর গোয়িং টু বি হেল্পিং ইউ টু প্রডিউস দ্যাট। তোমরা আইডিয়া নিয়ে এসে তুমি চিন্তা করতেছো যে হ্যাঁ আমি এইটা চিন্তা করতেছি, আমি এটা কিভাবে একটা সিস্টেমিক ওয়েতে রিপ্রেজেন্ট করতে পারি, উইল হেল্প ইউ সেইটা করার ক্ষেত্রে। ভাই একটা কোয়েশ্চেন ছিল, হ্যাঁ শিওর। এই ডায়াগ্রাম গুলো কি মূলত হচ্ছে আমাদের মডেল গুলার রিপ্রেজেন্টেশন অর অন্য কোনো অক্সিলারি ওকে জিনিস? ওকে, দ্যাটস এ গুড কোয়েশ্চেন, দ্যাটস এ গুড কোয়েশ্চেন। তুমি মডেলগুলোর রিপ্রেজেন্টেশনও তুমি এভাবে করতে পারবা। এইখানে যেরকম আমি মডেল রিপ্রেজেন্ট করি নাই, ওকে, যে আমি কোন মডেল ইউজ করতেছি, ধরো আমি যে এখানে ধরো এই হয়ে গেল, একটু বড় করি, বড় হয় না কেন, ওকে, ধরো এই জায়গাটাতে আমি ধরো মডেলের জাস্ট একটা ইয়ে দেখাইছি তোমার ধরো, বিকজ আমার যে অডিয়েন্স সেই অডিয়েন্সের অলরেডি আমি বললেই হয় যে হ্যাঁ সে এখানে আমি একটা মেশিন লার্নিং এর নিউরাল নেটওয়ার্ক ইউজ করছি, তাকে আর বোঝানোর দরকার নাই। তো তোমার অডিয়েন্স বুঝে হলো অবস্থা বুঝে ব্যবস্থা, অডিয়েন্স যদি অলরেডি কনসেপ্টের সাথে ফ্যামিলিয়ার থাকে তাহলে ওগুলা ইনক্লুড করে আর তোমাকে মানে তোমার পেজ নষ্ট করার দরকার নেই, এই জন্য আমি এখানে কিন্তু এটা দেই নাই। বাট তোমার যেহেতু তোমাদের যারা অডিয়েন্স তারা কিন্তু ইনিশিয়ালি দে ডোন্ট নেসেসারিলি have lot of familiarity with the machine learning models, তাই না? তো সেক্ষেত্রে ইটস এ গুড আইডিয়া যে তুমি তোমার মডেলটাকে তুমি একটা স্কিম্যাটিক ওয়েতে দেখাইতে পারো কিনা। এখন এটা কিন্তু আবার ডিফিকাল্টও না, তুমি ফর এক্সাম্পল এসভিএম ইউজ করো অথবা তুমি নিউরাল নেটওয়ার্কে ইউজ করো, সেগুলো কিন্তু তোমার অনেক ধরনের ফিগার কিন্তু অলরেডি অনলাইনে আছে, ইউ শুড নট ইউজ দোজ। তুমি ওইখান থেকে ইন্সপিরেশন নিতে পারো যে একটা এমএলপির মডেলটা কিভাবে তৈরি করছে সে, দেন তুমি তোমার মতো করে মডেল বানাইলা, বানায় তুমি হয়তো ওই ইয়াতে বানায় দেন এখানে তুমি পুট করলা আর কি, ওকে। তারপর আচ্ছা, আর হোল ভাই আপনি এখানে যে মডেলটা দেখাইছেন আর কি, যে ডায়াগ্রামটা দেখাইছেন, এটা মূলত কি 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 রিপ্রেজেন্ট করা হয়েছে? এটা হ্যাঁ এটা হ্যাঁ, যেটা জুম করা হয়েছে, এটা সলিউশনের সিরিয়ালটা ফ্লো চার্টের মতো এরকম কিছু। এটা হলো আমার সিস্টেমটা আর কি, আমি যে হোল সিস্টেমটা বানাইছি সেই সিস্টেমটা আমি প্রেজেন্ট করছি, যে হোল পাইপলাইন। ধরো আমার আচ্ছা ইনিশিয়াল ডেটা আছে, সেই ইনিশিয়াল ডেটা থেকে এই একের যেটা রিপ্রেজেন্ট করা হয়েছে, দেখো এখানে কয়েকটা ইয়া দেওয়া আছে তোমার নাম্বার দেওয়া আছে 1 এবং 2। তো প্রথমে শুরু হলো 1 দিয়ে, ইনিশিয়াল ডেটা আছে, ইনিশিয়াল ডেটা ইনিশিয়াল মডেলে চলে গেল, যেটা আমি ইনিশিয়াল মডেল ট্রেন করলাম, সেই ইনিশিয়াল ডেটাটা তারপর স্টোরেজে চলে গেল, এই ইনিশিয়াল স্টেজ শেষ হওয়ার পরে চলে গেল তোমার স্টেজ 2 তে যে এই মডেলটা হয়ে গেল কন্টিনিউয়াল লার্নিং মডেল। স্টেজ 2 তে যেরকম আমি অন্য কিছু নতুন ডেটা পাচ্ছি, সেই ডেটাটাকে আবার স্টোরেজে পাঠাইতেছি, সেই স্টোরেজ থেকে আবার ধরো একটা রিপ্লে বাফার দিয়ে ডেটা নিয়ে আসতেছি, then we are sending that back to the model to retrain the model, something like that. So এটার মাঝে যা হলো বেসিক্যালি হোল সিস্টেম দেখানো, পাইপলাইন দেখানো।
তুমি এইটাও চিন্তা করতে পারো। এখানে যে সিস্টেমটা দেখানো, যে এটা হলো মেশিন লার্নিং দিয়ে ম্যালওয়্যার ক্লাসিফিকেশনের পাইপলাইন। প্রথমে আমার ডেটা প্রি প্রসেসর থাকবে, যে ম্যালওয়্যার আছে, গুডওয়্যার আছে, মানে বেনাইন সফটওয়্যার এবং ম্যালওয়্যার। সেখান থেকে আমরা ফিচার এক্সট্রাক্ট করি, ফিচার 1 2 3 দেওয়া আছে, ফিচার এক্সট্রাক্ট করার পর ফিচার ভেক্টর বানাই। তারপর সেই ফিচার ভেক্টরটাকে এটা চলে যায় মডেল প্রিপারেশন ফেজে। মডেল প্রিপারেশন ফেজে আমরা ট্রেনিং নিউরাল নেটওয়ার্ক ট্রেন করি। ট্রেন করার প্রথমে হলো ট্রেন করার ক্ষেত্রে 1 দিয়ে ট্রেন করি, 2 দিয়ে ভ্যালিডেট করি। ভ্যালিডেট করার পরে তারপর আমরা পাঠাই যে ডিপ্লয়মেন্ট ফেজে। ডিপ্লয়মেন্ট ফেজ যাওয়ার পরে আমরা দেখি যে নতুন যে অবজার্ভ ডেটা, উইচ মিনস যে টেস্ট ডেটাগুলো আসতে থাকে, সেগুলো থেকে আমরা প্রথমে ফিচার এক্সট্রাক্ট করি এবং ফিচার ভেক্টর নেই। সেটাকে পাঠাই দিয়ে আমরা ট্রেন যে মডেল প্রিপারেশনের যে স্টেজে পাইছিলাম, সেই ট্রেনিং মডেলে পাঠাই দেই। সেখান থেকে আমার ফাইনাল ক্লাসিফিকেশন ডিসিশন আসে ওয়েদার একটা অবজার্ভ ডেটা এটা মলিশিয়াস অর বেনাইন। এটা হলো বেসিক্যালি আমার পুরা জেনারেল মেশিন লার্নিং এর ম্যালওয়্যার ক্লাসিফিকেশন ট্রেনিং পাইপলাইন। তুমি যে ডেটা দিয়ে কাজ করতেছো সেটা দিয়ে তুমি একটা পাইপলাইন বানাইতে পারবা। এখন এই যে ট্রেনিং নিউরাল নেটওয়ার্ক, আমি কিন্তু নিউরাল নেটওয়ার্ক দেখাইছি এখানে খুবই খুবই অ্যাবস্ট্রাক্ট হইতে। এটা রিজনই হলো কারণ অলরেডি এই অডিয়েন্সটা জানে যে নিউরাল নেটওয়ার্কটা কি জিনিস। তো তোমার অডিয়েন্স যদি না জানে, তুমি এই কাজটা কি করতে পারো, নিউরাল নেটওয়ার্কটার জন্যই তুমি ধরো একটা অ্যারো দিয়ে দেখাইলে, বড় একটা ফিগার দিয়ে, যে নিউরাল নেটওয়ার্কটা আসলে দেখতে এরকম, ইনপুটটা এরকম থাকে, মাঝখানে হিডেন লেয়ার গুলো এরকম থাকে, আউটপুট লেয়ার গুলো এরকম থাকে। এইটা যদি তুমি কনভলিউশনাল ইস্টেক, যেরকম গত সপ্তাহে কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক পড়াইছে, কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্কের যেরকম আরো কমপ্লেক্স, তুমি সেটা মডেলটা দিয়ে দেখাইতে পারো যে এই মডেলটা এইভাবে এইভাবে কাজ করে এবং এটা হলো মেজর কম্পোনেন্ট। ওকে, জি ভাইয়া। তোমাদের কি আর কোনো ভাইয়া প্রশ্ন আছে? হ্যাঁ, ভাইয়া আমরা হচ্ছে যে যেই মডেলটা একটা সলিউশনের জন্য হচ্ছে যে প্রপোজ করব, সেটার পরবর্তীতে ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে যে কিভাবে হতে পারে, সেটারও কি একটা লাইক কোর্স, মানে ভিজুয়ালাইজেশন বা application? অ্যাবসলিউটলি 100%। তুমি ধরো যত, এগেন তোমার স্লাইড বলছি, প্রেজেন্টেশনে যত সুন্দর করে, যত ইজিয়ার করে তুমি তোমার কমিউনিকেট করবা, যে তুমি ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে যে আমি এটা ইউজ করছি, এই প্যাকেজ ইউজ করছি, এটার পরে তারপর আমি মডেল ট্রেনিং এর ক্ষেত্রে এই মডেলটা আমি এইভাবে ইম্পোর্ট করছি, এটা তুমি একটা সুন্দর করে ডায়াগ্রাম দেখাইতে পারো, উইচ মিনস ইমপ্লিমেন্টেশনের যে সিস্টেমিক ইমপ্লিমেন্টেশন, এটাও তুমি দেখাইতে পারো। যে তোমার একটা হলো তোমার অ্যাবস্ট্রাক্ট লেভেলের সিস্টেম, যেটা যে আমি এখানে দেখাইছি মেশিন লার্নিং ফর ম্যালওয়্যার ক্লাসিফিকেশন, এটা তো ইমপ্লিমেন্টেশন না, দিস ইজ লাইক অ্যাবস্ট্রাক্ট ভার্সন। এটাকে ইমপ্লিমেন্ট করতে গেলে তুমি হয়তো কোড দিয়ে দেখাবা যে ওকে ডেটা দেখো আমার এরকম, আমি ডেটা লোড করি, ডেটা দেখতে এরকম, সামথিং লাইক দ্যাট, তারপরে তুমি ফিচারটা এক্সট্রাক্ট করে দেখাচ্ছো, দেন ইট ক্যান বি হোল ডিফারেন্ট বিগ একটা ফিগার হইতে পারে আর কি। Okay? জি। আচ্ছা, ভাই আমার মানে একটা ভাইয়া আমি কোয়েশ্চেন ছিল। আমাদের যেহেতু হচ্ছে আমরা ডেটা নিয়ে বেসিক্যালি কাজ করতেছি, আমাদের হচ্ছে ধরো তোমার 5টা জিনিস লাগবে। ধরো তোমার হচ্ছে অবজেক্টিভটা দেখাইতে হবে, তোমার মেথড কি সেটা দেখাইতে হবে, তোমার রেজাল্টটা দেখাইতে হবে, তোমার একটা ইমপ্লিকেশন সেকশন দেখাইতে হবে। হ্যাঁ, তো খুব বেশি ভিজুয়ালাইজেশন কিন্তু টানতে পারবা না। দেখা যাবে হয়তো ম্যাক্সিমাম 3টা বা 4টা। 4টা ভিজুয়ালাইজেশন অনেক, 4টা ভিজুয়ালাইজেশন দেখাইতে গেলেই দেখবো যে তোমার স্পেস নিয়ে টানাটানি পড়ে যাবে। তারপরে তোমার তো আসলে অন্যান্য জিনিস লিখতে হবে। তো একটু মাথায় রাখতে হবে যে মানে অনেক কিছুই দেখানোর ইচ্ছে হবে কিন্তু সবকিছু দেখানো যাবে না, লিমিটেশনের মধ্যে থাকতে হবে একটু। ট্রু ট্রু ট্রু, দ্যাটস এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। কারণ আমার মনে হবে যে আমি অনেক কিছু দেখাই, কিন্তু এখানে কিন্তু মেজর কিছু জিনিস কিন্তু দেখানোটা বাকি আছে। তো সেগুলো না দেখায় কিন্তু শুধু ফিগার দেখাইলে কিন্তু আর কাজ হবে না, তোমার রেজাল্ট দেখাইতে হবে, তোমার যে মোটিভেশন পার্টটা বলতে হবে, প্রবলেম বলতে হবে, সলিউশন বলতে হবে, ইমপ্লিকেশন বলতে হবে, দেন টেক ওয়েজ বলতে হবে। অথবা তুমি ধর ফিচার ওয়ার্ক থাকলে ফিচার ওয়ার্কের একটা সেকশন অ্যাড করতে হবে, দেখো এখানে কিন্তু সেকশন অ্যাড করা আছে যে ফিচার ওয়ার্ক। তারপর তোমার এখানে তোমার ডেটা সেট, তারপর আমি লেখা আছে তোমার যে রেজাল্টের যে সেকশনটা সেটা নিয়ে কথা বলছি। সো ইউনো লট অফ থিংস নিডস টু বি, যখন তুমি কাজ করার সময় দেখবা যে আসলে মনে হয় যে অনেক কিছু, মানে এইখানে এত কিছু ইনক্লুড করতে যে এইটা আমার হলো মনে হয় 7th ভার্সন। আমি তোমাকে ফোল্ডারটা দেখাই, দেখো এটা হলো ফোল্ডার, মানে V7, দিস ইজ দ্য 7th ভার্সন যেটা ফাইনালি আমি প্রেজেন্ট করছি। সো ইউজুয়ালি ইটস আ গুড আইডিয়া, তুমি ধরো শুরু করলে ভার্সন 1, দেন তুমি একটা কপি করে ভার্সন 2, কপি করে ভার্সন 3, এভাবে ইমপ্রুভ করতে করতে ফাইনালি যেটা তুমি মনে হবে যে ওকে আমি সবকিছু ইনক্লুড করে ফেলছি,
then you are good to go. But usually প্রথমটা শুরু করলে দেখবা যে ইটস মেস, because it requires a lot of thinking যে তুমি কিভাবে তোমার আইডিয়াটাকে একটা কাগজে ফিট করবা এবং সুন্দর করে কমিউনিকেট করবা এবং কিছু বাদ দিবা না। ইটস নট দ্যাট ইজি। ভাই আমার অন্য একটা বিষয় নিয়ে একটা ইনকোয়ারি ছিল আর কি। আমি মশিউল হক। হ্যাঁ বলো ভাই। ভাই আপনি যে বললেন এই যে মানে আমাদের প্রোগ্রেসের ভালো মতো আগানোর জন্য যে জ্ঞানস বা এলএলএম নিয়ে আগাবেন না। আমি তো আমার প্রজেক্টটা তো জ্ঞানস বেসড, আমি আপনার সাথে কথা বলেছিলাম। সো এটা নিয়ে কি করা যায়? এটা নিয়ে তোমার সাথে আমি বসতে পারি, এটা করা যায়। আচ্ছা আচ্ছা। হ্যাঁ এটা করলে আমি হ্যাঁ হ্যাঁ ওকে। আমি আর তুমি যেটা করতে পারি, তোমার কি অন্য কেউ জ্ঞান নিয়ে কাজ করতেছো? আচ্ছা তুমি আমাকে একটা কাইন্ডলি একটা ইমেল করো, তোমার সাথে আমি তাহলে এটা নিয়ে জ্ঞান নিয়ে বসবো। জ্ঞান নিয়ে বসলে তুমি কি জ্ঞানের কোনো ইমপ্লিমেন্টেশন শুরু করছো? জি ভাই, আমি মোটামুটি আমার প্রুফ অফ কনসেপ্ট বের করতে বলেছিলেন শুরুতে। আমার মনে হয় আমি প্রুফ অফ কনসেপ্ট পেয়েছি। সো এটা কি আপনাকে হ্যাঁ এটা হ্যাঁ নিয়েই তাহলে তাহলে আপনার সাথেই বসি ভাই একটা। হ্যাঁ তুমি আমাকে ইমেল করো, আমরা একটা মিটিং সেট করে দেন উই উইল টক। ওকে ওকে ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা তাহলে আর কারো কি কোশ্চেন আছে? তাহলে আমি নতুন সেকশন মানে পরের কথাতে যাবো আর কি। হ্যাঁ, প্রেজেন্টেশনের জন্য আমরা কতটুকু টাইম পাবো পার পারসন? ও এইটা তো তোমার পোস্টার প্রেজেন্টেশনের ব্যাপার হলো তুমি পোস্টার নিয়ে দাঁড়ায় থাকবা। সো হোল সেশন মেবি 3 to 4 hours হবে। তুমি ধরো পোস্টার নিয়ে দাঁড়ায় থাকবা, তোমার অডিয়েন্সরা এসে তোমার সাথে তোমার ভিজিট করবে আর কি, সামথিং লাইক দ্যাট। ও এটা আচ্ছা এরকম আচ্ছা, কিন্তু হ্যাঁ ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশন টাইপের না, আচ্ছা। এক্সিবিশনের মতো হবে। এক্সিবিশনের মতো তো এক্সাক্ট। মানে তোমরা পোস্টারের তাই- সামনে চুপচাপ দাঁড়ায় থাকবা পুরোটা সময়, অথবা পারলে একটা চেয়ার নিয়ে যাও, চেয়ার নিয়ে বসে থাকবা। লোকজন আসবে, তাদেরকে মনে করো এক্সপ্লেইন করবা যে পোস্টারে কি কি আছে। আমার অ্যাডভাইজার বলতো তো পোস্টারের দোকান, তুমি দোকান নিয়ে বসবা, তো তুমি কতগুলো কাস্টমার পাও সেটা কাউন্ট করবা, যে বেশি পাবে সে একটা অ্যাওয়ার্ড। এইটা মানে বড় কনফারেন্সে গেলে দেখা যায় যে মানে পাশের বুথে হচ্ছে লোকজন অনেক অনেক লোক আসতেছে, তোমার পোস্টারের কাছে লোক আসতেছে না। এটা খুবই প্যাথেটিক একটা অবস্থা তৈরি হয়। হ্যাঁ, তাইলে তো হচ্ছে মাল্টিপল টাইমস হচ্ছে প্রেজেন্ট করা লাগতে পারে, রাইট? কারণ হ্যাঁ, অডিয়েন্স তো বারবার আসবে। এটাই এক্সাক্ট। যে তোমাকে হচ্ছে একই জিনিস দেখবো বারবার বলতে হয়, তো ওই জন্য তুমি মোটামুটি দেখবো যে 1 মিনিট বা 2 মিনিটের মধ্যে এক্সপ্লেন করা যায় এরকম একটা সামারি মনে মনে তৈরি করে ফেলবা। যে কারণ ওকে। কারো সামনে আসলে তুমি 2 মিনিটের বেশি কথা বলতে পারবে না, কারণ কারো আগ্রহ থাকবে না। তো 2 মিনিটের মধ্যে তুমি তোমার স্টাডিটা কতটা ভালোভাবে এক্সপ্লেন করতে পারো। দ্যাটস এ ভেরি গুড পয়েন্ট, আমি এটা বলতে ভুলে গেছিলাম। দ্যাটস এ ভেরি গুড পয়েন্ট। ইউ অল শুড হ্যাভ আ এলিভেটর পিচ, যেটাকে তুমি যে 2 মিনিটের মধ্যে কথা কথা হলো যে তোমার সামনে যে তোমার অডিয়েন্স আসবে, যে একজন প্রফেসর আসুক একজন স্টুডেন্ট আসুক, ইউ হ্যাভ টু ট্রিট দেম লাইক ইট ডাজন্ট ম্যাটার যে সে তোমার সিনিয়র, সে তোমার জুনিয়র, সে তোমার প্রফেসর অথবা প্রফেসর না, যেই আসুক, যে সে তোমার ফ্রেন্ড, হুএভার কামস টু ইউর পোস্টার, সে যখন জিজ্ঞেস করবে তুমি কি নিয়ে কি করতেছো আমাকে একটু বুঝাও বলো, 2 মিনিটের মধ্যে ইউ হ্যাভ টু কনভে দ্য মেসেজ। যেটা তুমি চিন্তা করতে হবে, তোমাকে এমন ভাবে কনসিডার করতে হবে যে তোমার সাথে তোমার যে অডিয়েন্স, হি ইজ অর শি ইজ নট অ্যান এক্সপার্ট in what you are doing. You are the expert of your project, so you have to convey your work. So এর জন্য আগে থেকে প্রিপেয়ার করতে হবে 2 মিনিটের একটা এলিভেটর পিচ, সহজ ল্যাঙ্গুয়েজে সে বুঝতে পারে সমস্যাটা কি, এবং তুমি কেন এই সমস্যাটা কেন গুরুত্বপূর্ণ, মোটিভেশনটা কি, এবং কোন সমাধানে গেলে এটা ভালো হবে। আগের আগের মানুষজন যে সমাধান দিচ্ছে ওইটা অবশ্য তোমার এই ক্ষেত্রে দরকার হবে না। নর্মালি আমরা সলিউশন করতে কথা বলতে গেলে বলতে হয় যে আগের মানুষজন যে কাজগুলো করছে ওগুলো ভালো না, আমার কাজটাই ভালো, এর জন্য হলো আমি এই ধরনের জিনিস প্রপোজ করতেছি। তো এটা তোমাদের জন্য আর দরকার নাই। তোমরা বলবো যে ওকে সমস্যাটা এর জন্যই গুরুত্বপূর্ণ, এবং
এটা আমার মোটিভেশন, মানে এক্সপ্লিসিট তো আর বলবো না যে ওকে দিস ইজ দ্য প্রবলেম দ্যাট উই সি ইন দ্য রিয়েল ওয়ার্ল্ড, সামথিং লাইক দ্যাট, অ্যান্ড এটাকে সলভ করাটা একটা রিয়েল ইম্প্যাক্ট আছে, এটা কিভাবে তোমার ওয়ার্ল্ডকে চেঞ্জ করবে অথবা কিভাবে এটা বেটারমেন্টের জন্য কাজে লাগবে। দেন ইউ টক অ্যাবাউট যে হ্যাঁ আমার মেশিন লার্নিং অনেক সলিউশন থাকতে পারে, উই আর ইনভেস্টিগেটিং দিস কাইন্ড অফ সলিউশন, এবং সলিউশনটা তুমি টেকনিকটা নিয়ে হয়তো তুমি 30 সেকেন্ড কথা বললো যে এই টেকনিকটা এভাবে কাজ করে, আমি এটা নিয়ে করছি, আমি রেজাল্ট এরকম পাইছি, এবং এটা নিয়ে ফার্দার কাজ করলে এটা করব, 1 2 3 করব, সামথিং লাইক দ্যাট। তারপরে যখন 2 মিনিট তুমি বলে ফেললা, দেন তোমার হলো যে অডিয়েন্স, সে যদি তোমার কাজটা শুনে তার খুব ভালো লাগে, সে তোমাকে হয়তো আরো কিছু প্রশ্ন করবে, 2 3টা প্রশ্ন করলো, সেই প্রশ্নের জবাবে তুমি আরেকটু এক্সপ্লেন করলা সুন্দর করে। সো এবং হ্যাঁ, একই জিনিস তোমার বারবার বারবার প্রেজেন্ট করতে হবে। আমরা যখন কনফারেন্সে যাই তখন আমাদের পোস্টার প্রেজেন্টেশন অ্যারাউন্ড 2 ঘন্টা থেকে 3 ঘন্টা থাকে। তো সেখানে 10 জন অডিয়েন্স আসা মানে অনেক, কারণ 10 জন অডিয়েন্স, পোস্টার প্রেজেন্টেশন থাকে প্রায় 200, পোস্টার প্রেজেন্টেশন হলো প্রায় 200-র মতো থাকতেছে। সেই 200-র মধ্যে তুমি ধরো যারা তোমার 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 পোস্টারে আসে, তার মানে তারা আসলে তোমার কাজের ব্যাপারে ইন্টারেস্টেড। সো তারা এসে হয়তো 5 মিনিট ধরে স্পেন্ড করে। সো তুমি যদি 5 মিনিট করে 7 মিনিট করে কথা বলা শুরু করো, দেখা যাবে 1 ঘন্টা 1.5 ঘন্টা পর্যন্ত তুমি গলা শুকায় যায় আর কি কথা বলতে বলতে। সো তোমার পোস্টার প্রেজেন্টেশনে যারা আসবে, তুমি চেষ্টা করবে তোমার এই মেসেজটা খুব ক্লিয়ার ভাবে কনভে করার জন্য, অ্যান্ড এটা তোমার বারবার প্রেজেন্ট করতে হবে, রাইট? ওকে। এবং তোমরা চাইলে ইয়েও করতে পারো, তোমরা যেহেতু যেটা প্রজেক্টের যে রিপোর্ট লিখবা, সেই রিপোর্টের একটা প্রিন্ট আউট অথবা 1 2টা প্রিন্ট আউট নিয়ে যেতে পারো। কেউ যদি বলে তুমি কি করছো খুব ভালো লাগছে, আমি এটা সম্পর্কে আরো কিভাবে জানতে পারবো, তুমি তারপর তোমার পোস্টার যে রিপোর্টের হ্যান্ড আউট দিয়ে দিলা, দেখো আমি যে কাজ করছি, এটা আমি পেপারের কাজ করতেছি অলরেডি, এটা তুমি এটা পড়তে পারো আর কি, সামথিং লাইক দ্যাট। ভাই আপনাদের মতো কিউআর কোডও তো দেওয়া যাবে, দেখলাম যে ওখানে দেওয়া আছে। কোর্স, অফকোর্স, অবশ্যই কিউআর কোড দেওয়া যাবে, তুমি এটাও দিয়ে দিতে পারো, দেখো আমার পোস্টারটা এরকম ইয়েতে দেওয়া আছে, ধরো তুমি গিটহাবে আপলোড করে দিলা, অথবা তুমি গুগল ড্রাইভে দিয়ে দিলা যে আমার এখানে আছে, তুমি এখানে এটা ইয়া করে তুমি পড়তে পারবা আর কি। এবং এটা নিয়ে কিন্তু আমরা প্র্যাকটিস করবো, বাই দি ওয়ে। সো আর কোনো প্রশ্ন না থাকলে আমরা নেক্সট আলাপে যাই। পরের আলাপ হলো, তোমরা প্রথমত তোমাদের প্রজেক্টের যে আপডেট, আমরা নেক্সট উইকে চেষ্টা করব প্রত্যেকের প্রজেক্টের আপডেট নিয়ে কথা বলতে। এর আগে যখন আমরা প্রজেক্ট প্রিপারেশনের নিয়ে যখন কথা বলছি, যেরকম 2টা ব্রেকআউট সেশন করে কথা বলছি, নেক্সট উইকে আমরা 2টা ব্রেকআউট সেশন নিয়ে কথা বলবো। তোমরা প্লিজ চেষ্টা করো যতখানি প্রগ্রেস করা যায়। অফলাইনে তোমার রিচ আউট করো আমাকে, ইশতিয়াক ব্যস্ত থাকবে, ইশতিয়াকের ইনশাআল্লাহ কিছুদিন পরে ওর পিএইচডি ডিসার্টেশন ডিফেন্স, সো ব্যস্ত থাকবে, তারপরেও তুমি রিচ আউট করলে, ওর সময় থাকলে সে অবশ্যই তোমাকে রিপ্লাই করবে। আমাকে রিচ আউট করলে আই উইল ট্রাই টু রেসপন্ড টু ইউ। আমার অনেক বেশি সময় আছে ব্যাপারটা এরকম না, যতটুকু সময় আছে তার মধ্যে আমি চেষ্টা করব তোমাদের রিকোয়েস্ট অ্যাকোমোডেট করার জন্য। কিন্তু আমার এনকারেজমেন্ট হলো, প্লিজ তোমাদের যেহেতু পরীক্ষা শেষ হয়ে গেছে, এখন নতুন করে আবার সেমিস্টারের ক্লাস শুরু হচ্ছে সম্ভবত, এখন একটু লাইট ওয়েট টাইম যাবে, একটু প্লিজ সময় দাও যে এটা কিভাবে প্রজেক্টটা একটু ভালো একটা স্টেজে নিয়ে যাওয়া যায়। দেন হলো নেক্সট উইকে আমরা প্রজেক্ট আপডেট নিয়ে কথা বলবো, এবং তোমার সাথে সাথে পোস্টার প্রিপারেশনের কাজ শুরু করে দাও, এবং প্রজেক্ট রিপোর্টটারও কাজ শুরু করে দাও। প্রজেক্ট রিপোর্টটা তোমরা করবা হলো ওভারলিপে হলো তোমার এসসিএম আর IEEE ফরম্যাটে। ইশতিয়াক, তুমি কি একটু গো থ্রু করবা একটা ফরম্যাট, ওটা তো জাস্ট ওইটা নামায় দিয়ে ওভারলিপে নামায় জাস্ট ওই এডিট করলেই হবে, দ্যাটস ইট। আচ্ছা, ওকে। মানে IEEE সিম, ইট ডাজন্ট ম্যাটার, আমরা আমরা এটা ডিপেন্ডিং অন দি কনফারেন্স, বাট ইটস আপ টু ইউ। বাট একটা টেমপ্লেট ধরে জাস্ট কাজ করা শুরু করে দিলেই হবে আর কি। বাট ইউ গাইস হ্যাভ টু স্টার্ট রাইট নাও, বিকজ আই নো এনিথিং নিউ ইট ক্যান টেক টাইম, এক্সকিউজ মি। সো আমরা যেন সময় বাঁচাইতে পারি, এই বিষয়টা আমাদের চিন্তা করতে হবে যে কিভাবে আমরা সময় বাঁচাই আর ইফেক্টিভলি কাজ করতে পারি। ওকে। আর আরেকটা হলো, তোমাদের এখন দেখি পার্টিসিপেশন অবস্থা খুবই খারাপ।
সো আমার রিকোয়েস্ট থাকবে তোমাদের সাথে যারা, আর আমার মনে হয় টোটাল ইন জেনারেল মোস্ট অফ দি কেসে আমরা দেখছি 22 জনের মতো ছিল, শেষ পর্যন্ত মনে হয় 20 জন ছিল। সো তোমাদের যারা ফ্রেন্ডরা মিস করতেছে কাইন্ডলি একটু রিচ আউট করো যে আমরা এন্ডিং এতে চলে আসতেছি। সো বেসিক্যালি ওরা যেন ওইটা আসলে আমার সাথে কমিউনিকেট করে যদি কোনো প্রবলেম হয়। ওকে, আমরা এটা নিয়ে কথা বলতে পারি, বাট একবার যদি ওরা আউট হয়ে যায় দেন আউট, ইটস ফাইন, নো প্রবলেম। বাট যদি থাকে তাহলে যেন এরকম লাস্ট মোমেন্ট এসে, বিকজ ইটস নট লাইক আমরা ক্লাসে আসছি লাস্ট মোমেন্টে এক্সটেনশন দেওয়া যাবে অথবা এটা করা যাবে সেটা করা যাবে। উই হ্যাভ কাইন্ড অফ একটা পার্টিকুলার টাইম লাইন আছে, এর মধ্যে শেষ করতে হবে, বিকজ উই আর অলসো বিজি। অ্যান্ড তোমরা যারা থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার এবং এমবিএ তে আসো, তোমরা মেবি দেখছো আমরা গ্রুপে পোস্ট করছি, আমার মনে হয় ডিপার্টমেন্টের নোটিশ বোর্ডে ইয়েটা যাওয়ার কথা। আই এম নট শিওর তোমরা দেখছো কিনা। এন্ট্যাঙ্গল স্কলার্স থেকে যে ফেলোশিপের প্রোগ্রামটা দেওয়া আছে, মেবি ইউ গাইজ হ্যাভ সিন দ্যাট। সো ইফ ইউ থিঙ্ক ইউ আর এলিজিবল দেন আই হাইলি এনকারেজ ইউ যে টু অ্যাপ্লাই। ওকে, এবং এটা নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে ইশতিয়াক এবং আমাকে করতে পারো। ভাইয়া আমার হচ্ছে উইকলি অ্যাসাইনমেন্টস নিয়ে আমাদের একটু কোয়েশ্চেন ছিল, ওগুলা ডেডলাইন গুলা কি কোনো চেঞ্জেস আসবে? ওটা নিয়ে আর তোমার ওয়ারি হওয়ার দরকার নাই। আপাতত তোমরা প্রজেক্টে ফোকাস করো, বিকজ নাও আচ্ছা। নাও উই আর রিচিং, মানে আমাদের সময় খুবই কম, সো এর মধ্যে আমরা হুম। চেষ্টা করবো প্রজেক্ট নিয়ে কাজ করার জন্য। ওকে, ওকে ভাই, থ্যাংক ইউ। নো প্রবলেম। ভাইয়া, হ্যালো, জি হ্যাঁ, ভাইয়া, আমরা হচ্ছে যে প্রজেক্টে, বিশেষ করে আমার কাছে যদি বলি, আমি একটু পার্সোনালি মোটামুটি একটু প্রগ্রেস করে রেখেছিলাম এর আগে। তো ভাইয়া, আমাদের এমআইএস 15 এর হচ্ছে 28 হচ্ছে আমাদের ইন্টার্নশিপ রিপোর্টের ডিফেন্সটা দিতে হবে। তো এক্ষেত্রে কি ভাইয়া আমরা হচ্ছে যে আহ, তার পরের উইকে, যেটা 30 নভেম্বর আসে, ওখানে আমরা 15 যে হয়তো 3-4 জন হয়তো আছি বাই ফার, আমরা কি তাহলে ওই ক্লাসটাই হচ্ছে যে আমরা রেসপন্সিবিলিটি নিয়ে আপডেটটা জানাতে পারি? শিওর, কোনো সমস্যা নাই। যদি এরকমই হয়, মানে উই উড লাইক টু সাপোর্ট ইউ গাইজ, দ্য বেস্ট, যেটা তোমার এবং আমাদের বেস্ট ওয়ার্কআউট করে সেটাই আর কি। সো 28 মানে তো নেক্সট উইক আসলে আমাদের কি হয় নেক্সট নেক্সট উইক? উইক ভাই 23 তারিখ, স্যাটারডে। আচ্ছা, আর ভাই আমাদের সাবমিশন এবং ডিফেন্সের যে ভাইভা সেটা 28 তারিখের মধ্যে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। তো 30 তারিখ যে স্যাটারডেটা, সেদিন আর কি 15 ব্যাচের আমরা আমরা 3-4 জন যারা আছি একসাথে জানালাম আপনাদের আপডেট। ওকে, বাট 30 তারিখ মানে যেটা আমি আমি সাজেস্ট করবো, ওকে 30 তারিখ ইজ ফাইন ফ্রম আওয়ার এন্ড। ইশতিয়াক কি বলো? হ্যাঁ, 23 তারিখ সমস্যা নেই। 30 তারিখ মানে আমাদের 29 তারিখ, বাট এখানে একটা ফ্যাক্টর হলো ইউ গাইজ হ্যাভ টু মেক শিওর দ্যাট ইউ মেক প্রগ্রেস উইদিন দ্যাট টাইম। প্রগ্রেস মিনস ইউ গাইজ হ্যাভ টু স্টার্ট ইয়োর পোস্টার টেমপ্লেট। তো পোস্টারে একটা ড্রাফট তৈরি করা, রিপোর্টের ড্রাফট তৈরি করা, সেটা অবশ্যই করা শুরু করতে হবে, কারণ লাস্ট মোমেন্টে ইট উইল বি, আমি চাই না লাস্ট মোমেন্টে এটা একটু ঝামেলা হয়ে যায় আর কি। ইমন, তুমি আমাকে একটা প্রশ্ন করছো যারা 25-এ জি, অ্যাপ্লাই তারা কি অফকোর্স ভাই। ফেলোশিপ অ্যাপ্লাই করতে পারবে কিনা। আর নাও এটা হলো তোমার, তুমি কি মানে যারা এই যদি কন্টিনিউইং স্টুডেন্ট হয় কোনো সমস্যা নাই আর কি, বাট কন্টিনিউইং স্টুডেন্ট ছাড়া যদি তোমার ধরো আমরা প্রাইমারিলি ফোকাস করতেছি কন্টিনিউইং স্টুডেন্টের জন্য। তোমার কি এমবিএ হয়ে গেছে তোমাদের কি, মানে যারা 14 ব্যাচের? না ভাই, আমাদের ফাইনাল শেষ হবে মার্চে আশা করি। সো ইউ গাইজ ক্যান অ্যাপ্লাই, সো আই ডোন্ট সি এনি প্রবলেম। ওকে। ওকে, সো ফ্যাক্টর হলো যে আমাদের হলো মানে এখন মানে পাশ করে বের হওয়া যাবে না, তার আগে পর্যন্ত যারা কন্টিনিউইং স্টুডেন্ট আছে ইউ গাইস ক্যান অ্যাপ্লাই। ওকে, ভাইয়া লাস্ট একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, হ্যাঁ, ওই আমরা যখন হচ্ছে প্রজেক্ট প্রপোজাল নিয়ে বসেছিলাম, তো কয়েকজনের হচ্ছে কিছু ইমপ্রুভমেন্ট সাজেশন ছিল যে অন্য প্রজেক্ট গেলে ভালো হয়। তো হতে পারে অনেকে এখনো ভাবে সিলেক্ট করে নাই, তো তারা কি হচ্ছে আপনি নেক্সট যেদিন বসবেন এর মধ্যে হচ্ছে একটা আর কি আগে থেকে সিলেক্ট করে আপনাকে মেল করে রাখবে এরকম কিছু? দে হ্যাভ টু স্টার্ট, মানে আমি দিস ইজ টু লেট আর কি। সো ধরো আমার সাথে যারা কথা বলছে অথবা ইশতিয়াকের সাথে যারা কথা বলছে, আই থিঙ্ক অলরেডি অধিকাংশই প্রজেক্ট ইয়া হয়ে ফাইনাল হয়ে যাওয়ার কথা।
এখন if they wait for the next week then it will be really too late. But we will try to accommodate যদি এরকম হয় যে তারা এখনো চুজ করে নাই যে, মানে এখনো দোদুল্যমান অবস্থায় আছে, তো আমি সাজেস্ট করবো যে যত দ্রুত সম্ভব এটা ফিগার আউট সর্ট আউট করার জন্য আর কি। না আর কি ভাইয়া, ধরেন ফাইনালাইজ করে ফেলছে একটা, বাট ওইটা এখনো আবার আপনাদের হচ্ছে দেখানো বাকি, তো ওই ক্ষেত্রে কি করবে আর কি? আর দেখানো বাকি, ইটস ফাইন, আমাদের দেখাইতে হবে সে যদি তার প্রজেক্টে কেউ যদি কনফিডেন্ট হয় দেন আমাদের দেখাইতে হবে, ব্যাপারটা এরকম না। হ্যাঁ, আমরা হচ্ছে কিছু ফিডব্যাক দিতে পারবো, ইফ হি অর হ্যাঁ, শি ওটার জন্য। হ্যাঁ কিছু ফিডব্যাক দিলে তার জন্য একটু ভালো হবে। আই থিঙ্ক সেটা ইমেলে ইশতিয়াক অথবা আমাকে ইমেল করে দিলে আই থিঙ্ক দ্যাটস মাচ বেটার আমার জন্য। হয়তো সিনক্রোনাস ভাবে কথা বলার থেকে অ্যাসিনক্রোনাস হইতে হয়তো কমিউনিকেট করাটা ইজিয়ার হবে। বাট উই হ্যাভ টু মুভ ফাস্ট ইরেসপেক্টিভ অফ হোয়াট ইজ দ্য স্টেজ। ওকে ভাই। ইয়া আমরা যে হচ্ছে রিপোর্টটা লিখবো প্রজেক্টের জন্য, ওখানে আসলে কোন সেকশন গুলো থাকলে বেটার হয় একটু যদি আচ্ছা বলতেন। আমি দেখাই দিতেছি, দাঁড়াও। ইশতিয়াক দেখাবে ইশতিয়াক দেখাবে এটা কর। একটা সাইন্টিফিক পেপারের কি কি সেকশন থাকবে এটা দেখাবে আর কি। তোমাদের আর কোনো প্রশ্ন না থাকলে ইশতিয়াক শুরু করবে আর কি। ওকে ওকে ইশতিয়াক, গো হেড। তো ওই সেম জিনিস তুমি হচ্ছে ওই ওভারলিফে আসলে আইট্রিপলি সার্চ দিলে দেখবা তোমার একটা টেমপ্লেট আছে, আইট্রিপলি কনফারেন্স। হ্যাঁ, তো এটা ওপেন করলে এর ভিতরে মোটামুটি কি কি সেকশন দরকার ওগুলো সব দেয়া আছে তোমার। আচ্ছা না, এটা না, ওয়েট, তাহলে আমি আমার একটা পেপার বের করি, এটার অবস্থা খুবই খারাপ। দাঁড়াও, আমি আমার একটা পেপার মানে আমি তাহলে আমার পেপারটাই হচ্ছে টেমপ্লেট হিসেবে দিয়ে দিব না। স্ক্রিন শেয়ার দিই। ধরো তোমার মানে একটা পেপারে হচ্ছে এরকম, তুমি অ্যাবস্ট্রাক্ট দিয়ে শুরু করবা, দেন ইন্ট্রোডাকশন, দেন হচ্ছে রিসার্চ গ্যাপ থাকতেও পারে, নাও রাখতে পারো, ইম্পর্টেন্ট না। দেন হচ্ছে মানে তারপরের ইম্পর্টেন্ট সেকশন হচ্ছে তোমাদের মেথড, তারপরে রেজাল্টস, দেন হচ্ছে ডিসকাশন আর কনক্লুশন। এই তো এই কয়টা মানে টোটাল বেসিক্যালি তোমার 5টা সেকশন ম্যান্ডেটরি: ইন্ট্রোডাকশন, মেথড, রেজাল্ট, ডিসকাশন, কনক্লুশন। আর এর পরে তোমার প্রয়োজন অনুযায়ী তুমি আলাদা সেকশন অ্যাড করতে পারো। তুমি হচ্ছে মানে ব্যাকগ্রাউন্ডে যদি তোমার মনে হয় বেশি ইনফরমেশন দেওয়া দরকার, ব্যাকগ্রাউন্ড দিতে পারো। তো তোমার যদি মনে হয় একটু লিটারেচার নিয়ে তোমার একটু এক্সপ্লেনেশন দেওয়া দরকার, তো ওই রকম হচ্ছে তুমি একটা সেকশন রাখতে পারো, কিন্তু ওগুলো ম্যান্ডেটরি না। কিন্তু ওই 5টা সেকশন মোটামুটি আসলে ইম্পর্টেন্ট: ইন্ট্রোডাকশন, মেথড, রেজাল্ট, ডিসকাশন, কনক্লুশন। আর এরপর রেফারেন্স তো থাকবেই। তো মানে বেসিক্যালি এইটাই হবে তোমার স্ট্রাকচার। আর এরপরে মানে আমি হচ্ছে তোমাদেরকে এই ফরম্যাটটা মানে আমার এই পুরো ল্যাটেক্স ফাইলটাই দিয়ে দিব। তো ধরো অ্যাবস্ট্রাক্টের জন্য তুমি যখন অ্যাবস্ট্রাক্ট লিখতে যাবা, তো জাস্ট এই পোর্শনটুকুর মধ্যে লিখলেই হবে। তো ধরো আমার এটুকু কেটে দিয়ে যদি আমি রিকম্পাইল করি, দেখবো যে আমার আহ, মানে এই অংশটা চলে গেছে। তো তখন তুমি এর ভিতরে যা লেখো ওইটা হচ্ছে তোমার এর ভিতরে চলে আসবে, এই অ্যাবস্ট্রাক্টের আন্ডারে চলে আসবে। হ্যাঁ, তো আমি হচ্ছে এই আমার এই ফাইলটাই পুরো শেয়ার করে দিব। তোমরা হচ্ছে এই ফাইলটার ভিতরে যা যা আছে ওইটা হচ্ছে তোমার প্রয়োজন অনুযায়ী চেঞ্জ করে তোমরা রিকম্পাইল করে নিবা। ইশতিয়াক তুমি একটু দেখাবা, রেফারেন্সের ব্যাপারটা দেখাবা কিভাবে গুগল ও স্কল। আচ্ছা, রেফারেন্স, ওকে। তো
তো দেখো এইখানে আমার একটা ফাইল আছে refs.bib, হ্যাঁ। তো ধরো হচ্ছে তোমার একটা রেফারেন্স দরকার, ধরো scholar.google.com, ধরো তুমি একটা পেপারের রেফারেন্স দেখতেছো, মানে CNN দিয়ে সার্চ দেই, ধরো তোমার এই পেপারটার রেফারেন্স দরকার, হ্যাঁ। তো ইজি ওয়ে হইছে তোমার গুগলেই আসলে তোমার ইটা থাকে, তোমার ওই বিবটেক ফরম্যাটটা থাকে। তুমি এই বিবটেকে ক্লিক করলে এই কিটা তুমি নিয়ে আসতে পারবা এখান থেকে কপি করে, দেন হচ্ছে তোমার এই যে রেফস ফাইলে হচ্ছে ধরো তুমি একদম লাস্টে গিয়ে পেস্ট করলা, হ্যাঁ। তো এখন আমার এই রেফারেন্সটার একটা কি জেনারেট হইছে, এইটুকু হইছে আমার রেফারেন্স কি। তো এইটা হচ্ছে আমার মেইন টেক্সটের মধ্যে কপি করতে হবে। তো ধরো আমি আহ, কোথায়, ধরো আমি হচ্ছে একদম এই যে প্রথম রেফারেন্স নাম্বার 1, এইখানেই হচ্ছে আমি এই রেফারেন্সটা অ্যাড করতে চাই। তো তখন আচ্ছা, আমি এই রেফারেন্সটা কাইটে দিই। তো ফর এক্সাম্পল এখানে কোনো রেফারেন্স ছিল না, তো আমি একটা নতুন রেফারেন্স অ্যাড করতে চাই, তখন আমি এখানে লিখবো সাইট, আর আমার যে ওইখানকার কিটা ছিল লাস্টের এই এই কি এই কিটা হচ্ছে এখান থেকে কপি করে আনবো। তো কপি করে আনার পর যখন আমি রিকম্পাইল দিব, দেখবা যে 1 নম্বর রেফারেন্সটা হচ্ছে আমার এই রেফারেন্সটা চলে আসবে। তো আমাদের রেফারেন্সটা কি ছিল? রেফারেন্স ছিল হচ্ছে CNN ভিশন অফ কমপ্লেক্সিটি। দেখি আমার এই রেফারেন্সটা আসছে কিনা। CNN ভিশন অফ কমপ্লেক্সিটি, তো এই রেফারেন্সটা চলে আসছে। তো এই মানে খুবই ইজি। আবার প্রসেসটা বলি, তোমার যেই রেফারেন্সটা দরকার ওইটাই তুমি হচ্ছে গুগল স্কলারে সার্চ দাও। সার্চ দিলে তুমি যখন এই সাইটে যাবা, সাইটে গিয়ে বিবটেক, তো তুমি হচ্ছে পুরো এই এন্ট্রিটাই কপি করে নিয়ে আসতে পারবা। কপি করার পরে আহ, তুমি তোমার রেফস ফাইলে হচ্ছে এটা পেস্ট করবা। রেফস ফাইলে পেস্ট করার পরে হচ্ছে পেপারে গিয়ে যেখানে সাইট করতে চাও ওইখানে লিখবা সাইট, তারপরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে তুমি তোমার ওই কিটা বসাবা, দেন রান দিবা। তোমার রেফারেন্স হচ্ছে এইখানে জেনারেট হয়ে যাবে। আর আচ্ছা, রেফারেন্স সেকশনটা কিভাবে লিখতে হয়? রেফারেন্স সেকশনটা হচ্ছে প্রথমে, মানে যেহেতু এটা IEEE, তোমার এই ফরম্যাটের মধ্যেই IEEE ট্রানজাকশন এই স্টাইলটা থাকবেই। আর জাস্ট বিবলিওগ্রাফি ইনসার্ট করার জন্য বিবলিওগ্রাফি রেফস, তো আমার এই ফাইলটার নাম হচ্ছে refs.bib। তো আমি জাস্ট রেফস লিখলেই হবে। তো ও হচ্ছে এই refs.bib এর মধ্যে যত ফাইল, মানে যতগুলা রেফারেন্স আছে ওই রেফারেন্স গুলো চেক করতে থাকবে যে আমার রেফারেন্স, যে ডেটাটা মানে রেফারেন্সটা কল করছি ওইটা refs.bib ফাইলের মধ্যে আছে কিনা। তো ওইটা হচ্ছে চেক করে একটা একটা করে রেফারেন্স মানে এখানে বসানো শুরু করবে। আর আমি হচ্ছে এই ফাইলটা সবার সাথে শেয়ার করে দিব না এখনই। ভাইয়া তাহলে আমাদের আর কোনো রেফারেন্স ম্যানেজার ওগুলো ইউজ করা লাগবে না, না, তাই না? রেফারেন্স এটা ম্যানেজার ইউজ করতে হবে না, ওই যে refs.bib ফাইলটা আছে ওই ফাইলটাই তোমার রেফারেন্স ম্যানেজার। ওকে ভাই, রেফারেন্সিং বা সাইটেশন নিয়ে একটা ফান্ডামেন্টাল কোশ্চেন ছিল। হুম হুম। সেটা হচ্ছে ভাইয়া, যখন আমি মনে করি একটা পেপার আমি সাইট করব, তো সেটার আমার রিপোর্টে সেটা নিয়ে আমি কি লিখবো? মানে ওয়েন টু সাইট একটা বেসিক কোশ্চেন করছি আর কি, যে ওইটার কোনো একটা আইডিয়া আমি সেন্টেন্স হিসেবে লিখার পর সাইট করি, নাকি তার কোনো পেপারের রেজাল্টটা আমি আমার ল্যাঙ্গুয়েজে লিখার পর সাইট করি, নাকি ওর কোনো একটা রিটেন জাস্ট সেন্টেন্স হুবাহু নিয়েছি দেখে সাইট করছি? বিষয় আমার মানে আমার কনসেপ্ট হচ্ছে, যদি আমি কোনো কিছু লিখি, আর লেখার পরে যদি আমার মনে হয় যে আমি এই কথাটা যে লিখছি, এই কথাটা যদি আমি কাউকে বলি, ওই কথাটা কাউকে বিশ্বাস করাইতে কষ্ট হবে, যে আমার কথা লোকজন বিশ্বাস করবে না, সাথে সাথে ওইটা আমি রেফারেন্স করার চেষ্টা করব। কারণ বিষয় হয়েছে, তুমি যদি একটা রেফারেন্স দিতে পারো তাইলে ওই কথাটা আর তোমার কথা না, ওই কথাটা আরেকজন বলছে, এবং এই কথা যে তুমি এখানে ইউজ করছো এটা সত্য।
মানে তুমি তোমার মাথার উপর যত তুমি রেফারেন্স ইউজ করবে তোমার মাথার উপর থেকে দায় তত কমতে থাকবে। হ্যাঁ, তো যেখানেই তোমার একটু কনফিউশন মনে হবে সাথে সাথে তুমি ওইখানে একটা রেফারেন্স অ্যাড করবে। তা আমি আরেকটা পার্সপেক্টিভ অ্যাড করি। ইশতিয়াক খুব সুন্দর বলছে, সো আমি ওই মানে সিমিলার কনটেক্সটেই একটা পার্সপেক্টিভ অ্যাড করি, হুইচ ইজ এই পার্সপেক্টিভ আমার সাথে শেয়ার করছিলেন একজন অধ্যাপক 2016 সালে আর কি। আমি মানে তোমাদের বলছি, মেবি এর আগে বলতে পারি, নাও বলতে পারি, কারণ বিভিন্ন জায়গায় এই স্টোরিটা শেয়ার করি। প্রত্যেকটা গবেষণার সাব এরিয়া বলার রিজন, প্রত্যেকটা এরিয়ায় দেখবা যে অনেক ভাগ হচ্ছে, ভাগ হয়ে হয়ে এগুলো সব অনেক ছোট হইতেছে। সো প্রত্যেকটা গবেষণার সাব এরিয়া এক একটা গল্পের বইয়ের মতো। তোমরা তো অনেকে গল্পের বই পড়া, ধরো গোয়েন্দা বই টাইপের একটা বইয়ের মতো, অথবা তোমার নোভেল টাইপের যেটা ফিকশন, সেখানে তোমার চ্যাপ্টার থাকে এক একটা, দেখা যায় অধ্যায় 1, 2, 3 সামথিং লাইক দ্যাট। সো এই গল্পের বইতে তোমার আগে এই গল্পটা সম্পর্কে আগে যত ধরনের পেপার লেখা হয়েছে, এগুলোকে অ্যানালজাস টু এক একটা চ্যাপ্টার, এই একটা বইয়ের চ্যাপ্টার। এখন পুরা বইটা যদি তুমি পড়ে শেষ করতে পারো, ইফ ইউ হ্যাভ দ্যাট কাইন্ড অফ চান্স, উইচ মিনস তোমার এই পার্টিকুলার রিসার্চ স্পেসে যত পেপার পাবলিশ হয়েছে সব যদি তুমি পড়ে শেষ করতে পারো, ইউজুয়ালি সম্ভব হয় না, বাট হাইপোথেটিক্যালি, দেন তোমার জন্য অ্যানালাইসিস করা সহজ, এই রিসার্চের গ্যাপ কোথায়, অথবা এই রিসার্চের ইমপ্রুভমেন্ট কোথায় দরকার, এই রিসার্চটা কোথায় কোথায় ইনকমপ্লিট। একটা বই পড়ার পর পুরোটা শেষ করলে কিন্তু তুমি কমেন্ট করতে পারো, এই লোক তো ভালো লেখে নাই, এই চ্যাপ্টারটাতে সে মেস আপ করছে। অথবা তোমার গেম অফ থ্রোনস যেটা যারা দেখছো, একেবারে সিজন 8 যেটা একবারে ফালতু করছে। এখন সিজন 8 যে ফালতু করছে, এইটাতে কমেন্ট করার জন্য তো তোমার 7টা আগের সিজন দেখতে হবে। দেন ইউ হ্যাভ দ্যাট ক্যাপাসিটি টু কমেন্ট অন দ্যাট। নাও তুমি যখন পুরোটা গল্প পড়ে ফেললা, তুমি বুঝলা যে এখানে এগুলা সে ঠিক করে নাই, অথবা সে গেম অফ থ্রোনস এর এক্সাম্পল চলে যাই, যে সে সিজন 8 খারাপ করছে। এখন তোমার কি আর করার, তুমি এরিয়াতে কাজ করো, ইউ হ্যাভ টু রাইট সামথিং, ইউ হ্যাভ টু ওয়ার্ক অন ইট। আর তুমি সিজন 9 লিখবা, সিজন 9 তো আগে প্রথমত স্ক্রিপ্ট লিখবা। যখন স্ক্রিপ্ট লিখতে যাবা তখন তুমি কি করবা, যে হ্যাঁ এই চ্যাপ্টার 2 এরকম ছিল এবং চ্যাপ্টার 3 এসে এরকম চেঞ্জ হয়েছে, চ্যাপ্টার 8 আসার পর সেটা আরো একটু খারাপের দিকে গেছে, ভালোর দিকে গেছে। তো এগুলার অ্যানালাইসিস করে দেখতেছি যে আমি প্রপোজ করতেছি এইটা, যেটা চ্যাপ্টার 2, 3, 8 থেকেও বেটার। সেইটা হলো কনটেক্সট। যে ইশতিয়াক যে বললো তুমি যত এটা আগের জিনিস সাইড করতে পারবা, এই যে তুমি যে বলতেছো চ্যাপ্টার 2 এ জিনিসটা খারাপ, চ্যাপ্টার 3 এ এসে আরো খারাপ হয়েছে, চ্যাপ্টার 8 এ এসে জঘন্য হয়েছে, অথবা চ্যাপ্টার 3 এ ইমপ্রুভ করার চেষ্টা করছে, চ্যাপ্টার 8 এ যে আরো খারাপ হয়েছে, এই যে তুমি কথাগুলো বলতেছো, মানুষ তো এমনি নর্মালি বিশ্বাস করবে না। তুমি একটা এস্টাবলিশ ফিল্ডে এসে তুমি অন্যজনের কাজ ক্রিটিসাইজ করতেছো, তুমি বলতেছো ফর এক্সাম্পল মেশিন লার্নিং এর কাজ করতেছো, তুমি বলো যে কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক ভালো না, ট্রান্সফর্মার ভালো। এখন তোমার কথা আমি কেন বিশ্বাস করবো? কারণ কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক তো পাবলিশ হয়েছে একটা এস্টাবলিশ এরিয়াতে। তো তোমার কথা বিশ্বাস করানোর জন্য তুমি আরো 2-3 জন বন্ধু নিয়ে আসবা, তোমার এরিয়াতে যে কাজ করে গবেষক, সেই গবেষণার সেই পেপার গুলো সাইট করবা, যে হ্যাঁ তারাও এই কথাতে বলছে, সো ইউ হ্যাভ টু বিলিভ দ্যাট। ইশতিয়াক যে পেপারের ফরম্যাটটা দেখালো, ওর যে পেপারটা সে শেয়ার করবে, ওর এখানে পেপার, ওর যে কন্ট্রিবিউশন, ওর যে নিজের কাজ, এটা হলো মেথড এবং রেজাল্ট এবং ডিসকাশন এবং কনক্লুশন, অ্যাবস্ট্রাক্ট। বাকি যে যত কিছু আছে সব হলো তোমার অন্যরা যা করছে সেগুলোকে ক্রিটিসাইজ করে বেসিক্যালি লোকজনকে স্টেজে আনা, যে লুক, আদার পিপল ডিডেন্ট ডু দ্য গুড জব, এখন আমার কাজ করতেছি, আমারটাই ভালো কাজ করতেছি। এরপরে যারা আসবে তারা আবার এই কাজগুলোকে ক্রিটিসাইজ করবে, তারা আরো ইমপ্রুভ করবে। দ্যাটস হাউ সায়েন্স প্রগ্রেসেস। আমরা কম্পিউটার আজকে যেটা ইউজ করতেছি 1960 সালে যেটা আসছে টিউরিং মেশিন, কমপ্লিটলি ডিফারেন্ট। বাট মানুষ একটু একটু করে ইমপ্রুভ করতে 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 উই আর ইন দ্যাট স্টেজ অফ হাই পারফরমেন্স কম্পিউটিং, এবং এখন কোয়ান্টাম কম্পিউটারে চলে আসছে। So it's a slow progress, science and technology, but people make progress. So সাইটেশনটা তোমার ওই জায়গাটাতে কাজে লাগবে, যে তুমি একটা জিনিস বলতেছো, you have to make sure that that's backed by evidence.
তুমি এমনিই বলতে পারবে না যে এই মডেলটা খারাপ, তো এমনিতেই বলতে পারবে না যে এই প্রবলেমটা খুব সিরিয়াস। তুমি বললা ক্যান্সার খুব সিরিয়াস একটা রোগ, তুমি তো ক্যান্সার স্পেশালিস্ট না, তুমি একজন ধরো টেকনোলজি রিলেটেড কাজ করো, তুমি সায়েন্টিস্ট একজন মানুষ অথবা ইঞ্জিনিয়ার। সো তুমি যখন বলো যে ক্যান্সার জিনিসটা খুব সিরিয়াস, you have, well, that's a truth right now, everybody knows that, but still there is supporting evidence from medicine that tells that cancer is a serious disease, so you give that kind of reference. তো সেই জায়গাটা তুমি রেফারেন্স ইউজ করো, দেন তুমি তারপর গেলা যে ওকে ক্যান্সার তো সিরিয়াস রোগ, আমি আগের সায়েন্টিস্ট এ বি সি তারা কিছু মেথডে এই সমস্যার সমাধান করার চেষ্টা করছে, তুমি প্রপোজ করতেছো সমাধান ডি। এখন সমাধান ডিটা যে সমাধান এ বি সি এর থেকে ভালো, তখন তুমি সাইড করতে হবে যে না, আমার আগের যে সিস্টেম যারা সলিউশন প্রপোজ করছে তাদের সলিউশনের থেকে আমার সলিউশনটা বেটার। তুমি শুধুমাত্র সাইটই করবা না, তুমি কম্পেয়ারও করবা রেজাল্টের সাথে, সেটা একটা জায়গা। তারপর তুমি যখন ডিসকাশনে চলে যাবা, ডিসকাশনে তুমি রেজাল্ট পাইছো, সবকিছু পাইছো, কথাবার্তা বলা, দেন ইউ ট্রাই টু কনভে ইউর থটস। এই ডিসকাশন জায়গাটা খুবই সিরিয়াস এবং খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা। এই জায়গাটাতে তুমি মোটামুটি ফ্রিলি তোমার থটস দিতে পারো, মিনিং দ্যাট তুমি তোমার যে অবজারভেশন, তোমার এক্সপেরিমেন্ট, তোমার রেজাল্ট এবং ধরো কিছু ফেইলিওর কেসেস সবকিছু অ্যানালাইসিস করে দেন ইউ ট্রাই টু পুট ইউর আইডিয়া টু দি ওয়ার্ল্ড যে লুক, আমার এত কিছু করার পরে আমার এই অভিজ্ঞতা হলো এটা, এবং ডিসকাশনের মাধ্যমে তুমি তোমার আর্গুমেন্ট, তোমার রেজাল্ট ধরো অনেক খারাপ আসছে, তুমি অনেক সুন্দর মেথড দিচ্ছ কিন্তু রেজাল্ট অনেক খারাপ আসছে, আর লোকজন বোঝার চেষ্টা করতেছে তুমি সবকিছু ঠিক করার পরেও তোমার রেজাল্টটা খারাপ কেন আসছে, দেন ইউ ট্রাই টু এক্সপ্লেন দ্যাট, অথবা তোমার রেজাল্ট অনেক ভালো আসছে, ওই বোথ অফ দি কেসেসে তুমি ধরো ডিসকাশন দিয়ে বুঝাইলা যে ওয়াই দিস ইজ দ্য কেস, এন্ড দেন সেখানে তুমি ধরো একটা কথা বলছো, তোমার ওইখানে তুমি সাপোর্টিং এভিডেন্স হিসেবে তুমি বলতে পারো যে হ্যাঁ, আমিও অবজার্ভ করছি আমার এক্সপেরিমেন্টে যে এর মাধ্যমে বি হয়, এবং অন্যান্য কিছু কাজে তারাও এই ধরনের ব্যাপারেও অবজার্ভ করছে। সেখানে তিনটা কনটেক্সট বললাম, কিন্তু একটা কনটেক্সট তো তুমি হলো প্রথমে মোটিভেট করার ক্ষেত্রে সাপোর্টিং এভিডেন্স, সেকেন্ড হলো তোমার রেজাল্ট কম্পারিজনের ক্ষেত্রে, থার্ড হলো ফাইনালি তুমি কনক্লুশনে তোমার যে থটসটা রিভ্যালিডেশনের জন্য। তো বেসিক্যালি ইটস অলসো ইউ আর নট দি অনলি ওয়ান ইন দিস ফিল্ড যে এই ব্যাপারটাকে অবজার্ভ করছে, অন্যরাও এটা অবজার্ভ করছে। ওকে, ডাজ দ্যাট মেক সেন্স? জি ভাইয়া, কি আর কিছু ওকে। অ্যাড করবা? না, আর কিছু অ্যাড করার নাই। অলরাইট, সো আমাদের আর কি কোনো প্রশ্ন আছে? তাহলে ভাই আমাদের নেক্সট সেশনে আমরা কি নিয়ে ডিসকাস করবো মূলত? নেক্সট সেশনে আমরা প্রজেক্টের আপডেট নিয়ে কথা বলবো, দ্যাটস আওয়ার গোল। সো ট্রাই টু প্লিজ এগেইন, আমি এতবার প্লিজ বলতেছি যে তোমাদের যে যত সময় আছে যাতে এটা নিয়ে কাজ করো, কারণ তোমাদের পেপার রাইটিং এর ড্রাফট শুরু করতে হবে, ট্রাই টু ডু দ্যাট অ্যাজ সুন অ্যাজ পসিবল, পোস্টার ড্রাফট শুরু করতে হবে, ট্রাই টু ডু দ্যাট অ্যাজ সুন অ্যাজ পসিবল, এর সাথে সাথে তোমার প্রজেক্টের আপডেটও করতে হবে। ওকে, জি ভাই। বিকজ আমি জানি যেগুলো তুমি ক্লাস শুরু যদি করে থাকো, ইউ সি দ্যাট দেয়ারস আ লট অফ ওয়ার্ক, এবং আমি চাই তোমাদের এমন একটা স্টেজে থাকুক অ্যাট দ্য এন্ড অফ দিস বুট ক্যাম্প, যাতে এটাকে তুমি সামনে আগায় নিয়ে তুমি একটা পাবলিশড ওয়ার্কে নিয়ে যাইতে পারো। ওকে, তাহলে আমাদের যদি আর কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা আজকের সেশন এখানে শেষ করতে পারি, বাট আমাদের যেহেতু কিছুটা সময় আছে, ফিল ফ্রি টু আস্ক এনি কোয়েশ্চেন। আমি আরো 7 মিনিট থাকতে ইন্টারেস্টেড, 10:30টায়, মানে আমার মনে হয় বাংলাদেশের 11:30, তাহলে আমরা তার 7 মিনিট পরে ক্লোজ করবো। সো উই হ্যাভ 7 মিনিটস, ইফ ইউ গাইজ হ্যাভ এনি কোয়েশ্চেন্স, এনি কনসার্ন, উই ক্যান ডু দ্যাট রাইট নাও। এবং তোমাদের মধ্যে যারা রেগুলারলি ছিল অ্যান্ড তোমাদের রেসপেক্টিভ ব্যাচে, তোমরা প্লিজ কাইন্ডলি ওদের সাথে একটু কমিউনিকেট করো যে বল আমরা এখন শেষের দিকে চলে আসছি, তো আমরা র্যাপ আপ করবো। সো ট্রাই টু মানে ইমপ্রুভ কাইন্ড অফ তোমাদের প্রজেক্ট নিয়ে কাজ করো, এবং আমাদের সাথে ডিসকাস করার দরকার হলে আমাদের যেন ইমেল করে আর কি, অথবা স্ল্যাক চ্যানেলে সে বলতে পারে আর কি তার কোনো প্রবলেম হচ্ছে কিনা।
ঠিক আছে ভাইয়া। হ্যাঁ ভাই, আমাদের তাহলে ডিসেম্বরের ভ্যাকেশনের পর কি পোস্টার প্রেজেন্টেশনটা? হোপফুলি আমি ইমেইলে চেয়ারম্যান ম্যাডামকে আগে বলছিলাম প্রথম সপ্তাহ দ্বিতীয় সপ্তাহে, বাট আমি জাহাঙ্গীরের সাথে কথা বলবো যে এটা ছুটির পরে করার জন্য, তাহলে মনে হয় তোমার জন্য একটু ভালো হবে। ওকে, আর ভাই রিপোর্ট সাবমিশনটাও তখনই বিকজ আদারওয়াইজ এটা প্রগ্রেস থেমে যাবে আর কি। আফটার ডিসেম্বর 18, আই থিঙ্ক ডিসেম্বর 19-এ মনে হয় ক্লাস শুরু হবে। এম আই কারেক্ট? লেখা আছে কোথায় যেন। হ্যাঁ, ডিসেম্বর 19-এ সম্ভবত শুরু হবে ক্লাস। সো ডিসেম্বর 19 শুরু হলে তারপরে উইকে করলেই হবে, নো প্রবলেম। জি ভাই, আমি ক্যালেন্ডারটা দেখলাম, 19 তারিখ পর্যন্ত বন্ধ, তারপর 20-21 তারিখ শুক্র শনির পর 22 তারিখে ফার্স্ট ক্লাস আর কি। ওকে, ওকে, সাউন্ডস গুড। All right, cool. Any other concern, comment?